বিরতির পর স্বাগত। 2022-23 অর্থবর্ষে একাধিক রাজ্যের নির্বাচন অর্থাৎ বিধানসভা নির্বাচন অনুষ্ঠিত হয়েছে, গুরুত্বপূর্ণ বিধানসভা নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। আর এই সময়কালে দেশের বিভিন্ন নির্বাচনী ট্রাস্ট থেকে বিপুল অঙ্কের অনুদান পেয়েছে বিজেপি। ঠিক এমনটাই জানিয়েছিল অ্যাসোসিয়েশন ফর ডেমোক্রেটিক রিফর্মস বা এডিআর এর রিপোর্ট, এবং রিপোর্ট অনুযায়ী অনুদানের তালিকায় কিন্তু একেবারে শীর্ষে রয়েছে বিজেপি, তার ধারে কাছেও নেই কংগ্রেস। মূলত কর্পোরেট অনুদানের 70% এবার বিজেপির দখলে এবং 259 কোটি 8 লক্ষ টাকা অনুদান পায় বিজেপি। কর্পোরেট অনুদানের চতুর্থ আপ এবং পঞ্চম স্থানে রয়েছে কংগ্রেস। অর্থাৎ যেই পরিসংখ্যান উঠে এসেছে সেই পরিসংখ্যানের সর্বপ্রথম শীর্ষ তালিকায় রয়েছে বিজেপি, যার ধারে কাছে নেই কংগ্রেস। সেই বিষয় নিয়ে আমি বিস্তারিত জানবো। টেলিফোন লাইনে রয়েছে রাজনৈতিক বিশ্লেষক শহীদুল হক। প্রথমে আপনাকে নিউজ ভ্যানগার্ডের পর্দায় স্বাগত জানাচ্ছি। নমস্কার। এই মুহূর্তে পরিসংখ্যানে উঠে এসেছে যে কর্পোরেট অনুদানে 70% বিজেপির দখলে, একেবারে সর্বপ্রথম স্থান পেয়েছে বিজেপি। সেই জায়গায় দেখা যাচ্ছে বিভিন্ন যে অন্যান্য যে সমস্ত দলগুলি রয়েছে তারা কিন্তু একেবারে বিজেপির ধারে কাছে নেই। কি বলবেন গোটা বিষয় নিয়ে? বিষয়টা হচ্ছে যেটা কর্পোরেট সংস্থাগুলো এরা প্রত্যেকটা পলিটিক্যাল পার্টিকেই অনুদান দিয়ে থাকে। আমরা বিগত দিনেও দেখেছি যখন কংগ্রেস শাসন করত ভারতবর্ষে, তখন কংগ্রেসের প্রধানমন্ত্রী থেকে শুরু করে বিভিন্ন রাজ্যের মুখ্যমন্ত্রীদের কাছে শিল্পপতিরা গিয়ে বসে থাকতো, একটা পারিবারিক সম্পর্ক তৈরি করত। এরপর ওই সমস্ত শাসক দলকে কর্পোরেট সেক্টরগুলো প্রচুর পরিমাণে নির্বাচনী ফান্ড দিয়ে থাকে। সেটা বিগত দিনে কংগ্রেস যেমন সুবিধা ভোগ করেছে যখন তারা শাসন ব্যবস্থায় ছিল ভারতবর্ষে। বর্তমানে ভারতবর্ষে শাসন করছে বিজেপি সরকার, সেখানে আমরা দেখছি যে বিজেপি সরকার এই সুবিধা ভোগ করছে। কর্পোরেটগুলোর কাজ হচ্ছে গিভ অ্যান্ড টেক পলিসিতে তারা বিশ্বাসী। তারা যেমন কিছু দেয় তেমন তারা তাদের সুবিধা নেয়, ফ্রি কোনো কাজ তারা করে না। আমরা বিগত দিনে দেখেছি 2009 সালে পশ্চিমবঙ্গে যখন লোকসভা নির্বাচন চলছিল ভারতবর্ষ জুড়ে, তখন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্যের কাছে টাটা কোম্পানির পক্ষ থেকে বেশ কয়েক কোটি টাকা অনুদান দেওয়া হয়েছিল নির্বাচনী ফান্ডের জন্য, কিন্তু বুদ্ধদেব ভট্টাচার্য সেই টাকা ফেরত দিয়েছিল। প্রসঙ্গটা উদাহরণ হিসেবে বললাম এই কারণে, কারণ ভারতবর্ষের পলিটিক্সের ক্ষেত্রে একমাত্র দেখা গেছে যে কমিউনিস্ট পার্টি ছাড়া প্রত্যেকটা রাজনৈতিক দলই তারা কর্পোরেট সেক্টরদের কাছ থেকে অনুদান নিয়ে থাকে। এবং এর একটা যেটা সুবিধা আছে যে ভারতবর্ষের আইনে আছে যে সমস্ত শিল্পপতিরা রাজনৈতিক দলগুলোকে টাকা দেয় সেই টাকা তারা ট্যাক্সে ছাড়ও পেয়ে যায়, এরকম ভারতবর্ষে একটা আইন আছে। সুতরাং শিল্পপতিরা শাসক দলকেই বেশি টাকা দিয়ে থাকে এই কারণে, কারণ তারা বিজনেসম্যান, তারা তাদের বিজনেসের সুবিধাটাই দেখবে। ভারতবর্ষের বিভিন্ন রাজ্যে যেহেতু বিজেপি শাসন করছে এবং দেশ শাসন করছে বিজেপি, সেই ক্ষেত্রে কর্পোরেট সেক্টরগুলোর 70% ঝুঁকে গেছে অলরেডি বিজেপির দিকে। সেই ক্ষেত্রে কংগ্রেস ফান্ড কম পাচ্ছে, আপ ফান্ড কম পাচ্ছে, বা পশ্চিমবঙ্গের শাসক তৃণমূল তারাও ফান্ড হয়তো কম পাচ্ছে। অর্থাৎ শিল্পপতিদের নজর হচ্ছে দেশ কারা শাসন করছে তাদের দিকে। গত যে বিধানসভা নির্বাচন গেল, এই বিধানসভা নির্বাচনগুলোয় কর্পোরেট সেক্টরগুলো তারা সরকার নিয়ন্ত্রণ করার জন্য বাইরে থেকে একটা চাপ সৃষ্টি করে অথবা আগাম অনুমান তারা বুঝে যায়। তারা যে কারণে এই অনুমান করার ফলে সেই সমস্ত রাজনৈতিক দলগুলোকে টাকা দিয়ে থাকে। এখন প্রশ্ন হচ্ছে যেটা, এই কর্পোরেটের অনুদান নিয়ে বিভিন্ন রাজনৈতিক দল বিজেপিকে সমালোচনা করছে বা বিদ্ধ করছে। সেই ক্ষেত্রে আমি বলবো এটা যদি দুর্নীতি নয়, কারণ ভারতবর্ষের আইনেই আছে যে কোনো স্বীকৃত রাজনৈতিক দল, বিশেষ করে জাতীয় পার্টিগুলো, তারা কর্পোরেটের কাছ থেকে অনুদান নিতে পারে এবং কর্পোরেট সেক্টরগুলো অনুদান দিয়েও থাকে। এতে আইনি কোনো জটিলতা নেই, এতে খারাপের কিছু নেই, আইনি কোনো সমস্যাও নেই, এটা কোনো দুর্নীতিও নয়। এখন শিল্পপতি কাকে টাকা দেবে, কোন গভর্নমেন্টকে টাকা দেবে, সেটা তো শিল্পপতির ব্যক্তিগত ব্যাপার। হ্যাঁ অবশ্যই, কারণ তারা সেই কারণেই টাকাটা দেবে যেহেতু তারা গভর্নমেন্টের পক্ষে যারা আছে, সরকার পক্ষে যারা আছে তাদেরকে টাকা দেয়, এই কারণে পাল্টা তারাও তাদের সুবিধাটা ভোগ করে। অর্থাৎ গিভ অ্যান্ড টেক পলিসি এখানে আসে।
যে কারণে টাকাগুলো শাসক দল বেশি পেয়ে থাকে। এর আগে অনেক বছর তো কংগ্রেস শাসন করেছে দেশে, কিন্তু কংগ্রেস এই মুহূর্তে তালিকায় অনেকটাই নিচে, যে জায়গায় দেখা যাচ্ছে বিজেপি একেবারে শীর্ষে। তো এত বছর দেশে রাজত্ব করার পরেও কংগ্রেস কি কেন একেবারে তালিকার একেবারে নিচে দেখা যাচ্ছে? দেখুন, বিষয়টা হচ্ছে যেটা আমি এই কিছুক্ষণ আগেই যেটা বললাম, যে শিল্পপতিদের ধারণা হচ্ছে, ধারণাটা বাস্তবই বলা যায়, যে তারা সরকারের কাছ থেকে সুবিধা ভোগ করে বিভিন্ন রাজ্য এবং দেশের ক্ষেত্রে, কাজকামের ক্ষেত্রে বা বিভিন্ন ক্ষেত্রে। সুতরাং কংগ্রেস এখন শাসন ব্যবস্থায় নেই এবং আগামী কবে আসবে সেটা জনগণ ঠিক করবে। এই মুহূর্তে শিল্পপতিরা যেটা দেখছে যে ভারতবর্ষে শাসন করছে বিজেপি, বিভিন্ন স্টেটে শাসন করছে বিজেপি, সুতরাং বিজেপিকে যদি ফান্ড দিয়ে থাকে তাহলে তারা তাদের বিজনেসের সুবিধা পাবে। কংগ্রেসকে ফান্ড দিয়ে বিজনেসের সুবিধা তো পাবে না। কিছু শিল্পপতি আছে যারা কিনা কংগ্রেস ঘনিষ্ঠ শিল্পপতি। কংগ্রেস ঘনিষ্ঠ শিল্পপতি রাহুল গান্ধী তো বারবার অভিযোগ করছেন যে বিজেপি বিভিন্ন কর্পোরেট সংস্থাগুলি থেকে সাহায্য নিয়ে থাকে, কিন্তু এর আগেও দেখা গেছে যখন কংগ্রেস ক্ষমতাসীন ছিল দেশে, তখন তো কংগ্রেসও বিভিন্ন সময় কর্পোরেট সংস্থাগুলি থেকে অনুদান নিয়েছে। তো সেক্ষেত্রে এই মুহূর্তে রাহুল গান্ধীর এই অভিযোগকে কি বলবেন? দেখুন, রাহুল গান্ধীর অভিযোগ হচ্ছে এটা অভিযোগ করার জন্য অভিযোগ। কারণ রাহুল গান্ধী যদি ওর মাকে জিজ্ঞাসা করে, সোনিয়া গান্ধীকে, রাহুল গান্ধী যদি মনমোহন সিংকে জিজ্ঞাসা করে, রাহুল গান্ধী যদি বিগত দিনে যে সমস্ত প্রধানমন্ত্রীগুলো হয়েছে তাদের যদি জিজ্ঞাসা করে, রাহুল গান্ধী যদি বিগত দিনে যারা জাতীয় কংগ্রেসের প্রেসিডেন্ট ছিল, ন্যাশনাল প্রেসিডেন্ট ছিল, তাদেরকে যদি জিজ্ঞাসা করে, তাহলে ও জানতে পারবে যে শিল্পপতিদের ধর্মই হচ্ছে যারা শাসন করে তাদেরকে ফান্ড দেওয়া। সুতরাং রাহুল গান্ধী উনি বুঝে শুনেই বলছেন। এখন ব্যাপারটা হচ্ছে ভারতবর্ষের যে 5টা রাজ্য উপনির্বাচন হলো, সেই 5টা রাজ্যের উপনির্বাচনে বেশিরভাগ রাজ্যে ভরাডুবির কারণে সামনে লোকসভা নির্বাচন, যা আঙুল তুলতে হয় তাই আঙুল তুলছে। কারণ আমি রাজনৈতিক ভাবে যেটা আমার মনে হচ্ছে বিশ্লেষক হিসেবে, এখানে এই অনুদান নেওয়াটা কোনো পাপের কাজ না, এই অনুদান নেওয়াটা কোনো বেআইনি নয়। তাহলে যদি ওনার অভিযোগ থেকে থাকে কোর্টে যেতে হবে, মামলা করতে হবে, এটা বেআইনি বলে আগে ঘোষণা করতে হবে, কোর্ট ঘোষণা করবে, তারপরে যদি বিজেপি টাকা নিয়ে থাকে তাহলে সেটা হবে অপরাধমূলক কাজ। কিন্তু ভারতবর্ষের সংবিধানই আছে রাজনৈতিক দলগুলো টাকা নিতে পারে। সুতরাং রাহুল গান্ধী যে কথাটা বলছে, আমি আবারও বলবো যে বিগত দিনে যখন কংগ্রেস সরকার ছিল এই একই সুবিধা ভোগ করত কংগ্রেস, যে কারণে তখন কিন্তু বামপন্থী থেকে শুরু করে তৃণমূল কংগ্রেস এবং বিভিন্ন ভারতবর্ষের রাজনৈতিক দল, বিজেপি থেকে শুরু করে বিএসপি, বহু দল, তারা কিন্তু একটাই আঙুল তুলতো যে কংগ্রেসের সঙ্গে শিল্পপতির আছে, কংগ্রেসের সঙ্গে কর্পোরেট সেক্টর আছে। এখন যেহেতু কংগ্রেস সরকারে নেই, যে কারণে বিজেপি আছে, বিজেপিকে তারা ফান্ড দিচ্ছে। সুতরাং আঙুল তুলে এটা মানুষকে ঠিক বোঝাতে পারবে বলে আমার মনে হয়। রাহুল গান্ধীর এই অভিযোগের আঙুল তোলা। ধন্যবাদ সৈয়দ আপনাকে। মূলত 2022 এবং 2023 এই অর্থবর্ষে সব থেকে বেশি বিধানসভা নির্বাচন হয়েছে এবং এই নির্বাচনকালীন সময়ে দেখা গেছে বিভিন্ন কর্পোরেট সংস্থাগুলি বিজেপিকে অনুদান দিয়েছে এবং শীর্ষ তালিকায় রয়েছে এই মুহূর্তে বিজেপি, 70% নিয়ে রয়েছে বিজেপি। সেই বিষয়ে নিয়েই আমি বিস্তারিত জানবো। একেবারে নিউজ রুম থেকে সরাসরি যুক্ত হয়ে যাচ্ছে সুপ্রীতি মুখার্জি। সুপ্রীতি, এই মুহূর্তে এই বিষয়ে তোমার কাছে কি আপডেট রয়েছে? দেখো অঙ্কিতা, গত 1 বছরের যদি আমি কথা বলি, সেক্ষেত্রে নির্বাচনী যে ট্রাস্ট রয়েছে, নির্বাচনী ট্রাস্ট থেকে রাজনৈতিক দলগুলি যে অনুদান পেয়েছে তার মধ্যে সব থেকে শীর্ষে রয়েছে বিজেপি। এই মুহূর্তে যে তালিকা, যে রিপোর্ট এসে পৌঁছেছে নিউজ ভ্যানগার্ডের হাতে, সেই রিপোর্ট অনুযায়ী তোমাকে যদি বলি, গত 1 বছরে, বিশেষ করে 1 বছরও বলা ভুল, 2022 এবং 2023 এই 2 অর্থ বছরের দিকে তাকিয়ে একটি রিপোর্ট ইতিমধ্যে বের করা হয়েছে। সেই রিপোর্ট অনুযায়ী জানা যাচ্ছে যে ইতিমধ্যে মোট অনুদান বিভিন্ন কর্পোরেট ট্রাস্ট থেকে এসেছে বা সংস্থা থেকে এসেছে, যার মধ্যে 363 কোটি টাকা এসেছে। প্রত্যেকটা রাজনৈতিক দলের মধ্যে সেই টাকা গেছে, কিন্তু তারই মধ্যে যদি বলি সব থেকে বেশি, সব থেকে শীর্ষে রয়েছে তালিকার এই মুহূর্তে বিজেপি। এবং এই টাকা কোথা থেকে এসেছে না, এই টাকা প্রায় দেখা যাচ্ছে যে দেশের 39টি বিভিন্ন কর্পোরেট সংস্থার থেকে এসেছে, অর্থাৎ ব্যবসায়িক মহল থেকে এসেছে।
এবার আমি যেমনটা তোমাকে শুরুতেই বলছিলাম যে শীর্ষে রয়েছে বিজেপি, তাহলে বিজেপির এই মুহূর্তে মোট অনুদান কতটা রয়েছে সেক্ষেত্রে এই রিপোর্ট অর্থাৎ এডিআর যে রিপোর্ট পেশ করেছে সেই রিপোর্ট থেকে জানা যাচ্ছে যে বিজেপির এই মুহূর্তে সব থেকে বেশি অনুদান, যা প্রায় 70% বেশি। এবং সেক্ষেত্রে যদি আমি টাকার হিসেব ধরি তাহলে দেখা যাচ্ছে যে প্রায় 259,8,00,000 টাকা এই মুহূর্তে বিজেপির ক্ষেত্রে গেছে এবং তালিকার শীর্ষে খুব স্বাভাবিকভাবে বিজেপি উঠে এসেছে। দ্বিতীয়ত যদি আমি যাই তালিকার ক্ষেত্রে দ্বিতীয়ত দেখা যাচ্ছে যে তেলেঙ্গানা রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী কে চন্দ্রশেখর রাওয়ের দল ইতিমধ্যে পেয়েছে 25% মতন আর্থিক অনুদান এবং সেক্ষেত্রে ভারত রাষ্ট্র সমিতি তার যে দল, তার যে পার্টি, সেই পার্টির জন্য তিনি পেয়েছেন যদি গড় হিসেবে ধরি প্রায় 90 কোটি টাকা। অর্থাৎ দ্বিতীয় স্থানে এই মুহূর্তে যদি দেখা যায় সেক্ষেত্রে থাকছেন তেলেঙ্গানার প্রাক্তন মুখ্যমন্ত্রী কে চন্দ্রশেখর রাওয়ের দল, ভারত রাষ্ট্র সমিতি। এবার যদি আমি আসি তৃতীয় স্থানের ক্ষেত্রে কে রয়েছে, প্রশ্ন ইতিমধ্যেই জল্পনা শুরু হয়েছে, বিভিন্ন রকমের উদ্বেগ লক্ষ্য করা যাচ্ছে রাজনৈতিক মহলগুলিতে। তারই সঙ্গে বা তৃতীয় যে লিস্ট, সেক্ষেত্রে তোমাকে বলতে হয় যে তৃতীয় স্থানে রয়েছে অন্ধ্রপ্রদেশ এবং অন্ধ্রপ্রদেশের যিনি মুখ্যমন্ত্রী জগনমোহন রেড্ডি, সেই জগনমোহন রেড্ডি ইতিমধ্যে রয়েছেন তৃতীয় স্থানে। অন্যদিকে চতুর্থ স্থান, সেই তালিকাও ইতিমধ্যে বেরিয়ে এসেছে। চতুর্থতে কার্যত দেখা যাচ্ছে কেজরিওয়াল অর্থাৎ দিল্লির মুখ্যমন্ত্রী আম আদমি পার্টির রয়ে গেছে চতুর্থ স্থানে। এবং এই তালিকার একেবারে শেষ বাট নট দ্য লিস্ট, কিন্তু পঞ্চম স্থান দেখা যাচ্ছে রয়েছে কারা না কংগ্রেস। তাহলে সেই জায়গাতে দাঁড়িয়ে তোমাকে আমি যদি বলি এই যে রিপোর্ট ইতিমধ্যে এসে পৌঁছেছে সেখানে প্রায় 70%-এরও বেশি, 70% অর্থাৎ 70.65% মতন ইতিমধ্যে বিজেপির ঝুলিতে রয়েছে। সেই জায়গায় দাঁড়িয়ে এই তথ্য কিন্তু আমার বা আমাদের নিউজ ভ্যানগার্ডের নয়, এই তথ্য উঠে আসছে এডিআর অর্থাৎ অ্যাসোসিয়েশন ফর ডেমোক্রেটিক রিফর্মস, যারা এই তথ্য ইতিমধ্যে পেশ করেছে। প্রত্যেক বছরই এর পেশ করা এই রিপোর্ট তো 2021-22 অর্থবর্ষ প্রকাশ হয়েছিল। সেই অর্থবর্ষের পরিসংখ্যান কেমন ছিল বা সেই বছর অর্থাৎ গত বছর থেকে এবছর পরিসংখ্যানটা কতটা কমেছে? 2022 এবং 23 সালেরই তোমাকে আমি রিপোর্ট দিচ্ছিলাম। 2022 এবং 23 সালের ক্ষেত্রে যে রিপোর্ট ইতিমধ্যে এসে পৌঁছেছে সেই রিপোর্টের ক্ষেত্রেই দেখা যাচ্ছে যে 363 কোটি মোট অনুদান 2022 এবং 2023 এই দুটি সালেই কিন্তু আমরা দেখেছি দেশের বিভিন্ন নির্বাচন বিভিন্ন রাজ্যে অনুষ্ঠিত হয়েছে। এই দুটো বছরেরই অনুদান ইতিমধ্যে এসে পৌঁছেছে কার্যত 363 কোটি টাকা। এবং সেই জায়গায় দাঁড়িয়ে তোমাকে যদি বলি এখনো পর্যন্ত তোমার 2022-23 ক্ষেত্রে অর্থ বছরের ক্ষেত্রে মোট 39টি ব্যবসায়িক মহল বা কর্পোরেট সংস্থা এই অনুদান ইতিমধ্যে পেশ করেছে। সেক্ষেত্রে এই পরিসংখ্যান যখন উঠে আসে তারপর কোন রাজনৈতিক দলের পক্ষ থেকে কোনো ধরনের আপডেট বা তারা কি কোনো কিছু বলছে এই বিষয়কে কেন্দ্র করে? একদমই সেই জায়গায় দাঁড়িয়ে দেখো রাজনৈতিক দলের ক্ষেত্রে যদি বলি এখনো পর্যন্ত বিজেপি প্রকাশ্যে কোনো কিছুই বলেনি বা প্রকাশ্যে কোনো নেতৃত্ব এই রিপোর্ট সম্পর্কে মুখ খোলেনি। অন্যদিকে যদি বলি বিরোধীদের ইতিমধ্যে আক্রমণ শুরু হয়ে গেছে এবং বিজেপির যেহেতু একেবারে শীর্ষে রয়েছে এই অনুদানের ক্ষেত্রে, তাই খুব স্বাভাবিকভাবে বিরোধী রাজনৈতিক দল বিজেপিকে 1 ইঞ্চি জমি ছাড়ছে না আক্রমণের ক্ষেত্রে। তবে এই মুহূর্তে দাঁড়িয়ে বিজেপিকেও কিন্তু হজম করতে হবে বা হজম করতে হচ্ছে এই মুহূর্তে দাঁড়িয়ে এই সমস্ত আক্রমণ। তবে সেক্ষেত্রে পক্ষে বা বিপক্ষে এখনো পর্যন্ত কোনো বক্তব্য আমরা পাইনি যেহেতু, এবং সেই বক্তব্য যখনই উঠে আসবে এডিআর এর রিপোর্টের পর যদি কোনো রাজনৈতিক নেতা রাজনৈতিক নেতৃত্ব কোনো বক্তব্য পেশ করে শাসক দল থেকে বিরোধীরা, সেই তথ্য সঙ্গে সঙ্গে নিউজ ভ্যানগার্ড দায়িত্ব সহকারে পেশ করবে রাজ্যবাসীর সামনে। তবে আপাতত এডিআর রিপোর্ট অনুযায়ী বিজেপি রয়েছে একেবারে। ধন্যবাদ সুপ্রীতি। এই মুহূর্তে এডিএর যে রিপোর্ট পেশ হয়েছে সেই রিপোর্টে দেখা যাচ্ছে শীর্ষস্থানে কিন্তু রয়েছে বিজেপি, অর্থাৎ 70% কর্পোরেট স্টক নিয়ে এই মুহূর্তে বিজেপি কিন্তু লিড করছে। নিয়ে নিচ্ছে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি, সাথে থাকুন।